মাত্র 25 বছর বয়সে আত্মহত্যা করেছিলেন আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান কাদম্বরী দেবী। শোনা যায় আত্মহত্যার কারণ জানিয়ে তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন। সেই চিঠি বা নোট এবং আত্মহত্যার সব প্রমাণ লুপ্ত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের অনিবার্য অনুজ্ঞায়। কাদম্বরীর জীবনের শেষ দিনটির কোনো হদিশ মেলেনি কারো কাছে। বিষ খাওয়ার পরে মৃত্যুময় আচ্ছন্নতায় তিনি বেঁচেছিলেন দুদিন। সেই দুদিন লুপ্ত ছিল অনেক দিন। এখন আমরা জেনেছি সেই দুটি দিনের কথা খুব আবছাভাবে। কেন আত্মহত্যা করলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী? রবীন্দ্রনাথের বিয়ের 4 মাস পরেই কিভাবে, কে বা কারা বন্ধ করে দিলেন তার বেঁচে থাকার পথ? ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর থেকে কেমন কাটছিল তার জীবন? এই সব কিছু নিয়েই এই উপন্যাসটি লেখা হয়েছে। এই উপন্যাসটি লেখা পর্যন্ত আমি একটি প্রশ্নে জড়িত ছিলাম অহরহ। কি লিখেছিলেন কাদম্বরী তার সুইসাইড নোটে? কি লিখতে পারতেন তিনি? কার উদ্দেশ্যে লিখতেন তিনি এই সুইসাইড নোট? সংবাদ প্রতিদিনের সম্পাদক সৃঞ্জয় বোসকে যখন জিজ্ঞেস করলাম এ বছর যদি আমার পুজোর উপন্যাসের বিষয় হয় কাদম্বরী দেবীর সুইসাইড নোট, ও মহা উৎসাহে আমাকে বলল অবশ্যই। সংবাদ প্রতিদিনের পুজো সংখ্যার সম্পাদক রবিশঙ্কর বল প্রথম থেকে জুগিয়েছে উৎসাহ ও প্রেরণা। আমি কৃতজ্ঞ। পত্রভারতীর কর্ণধার পরম সুরী ত্রিদীপ চট্টোপাধ্যায় যেই শুনল আমার উপন্যাসের বিষয়, গত বছরের মতো এ বছরেও বলল, রঞ্জনদা, এ উপন্যাস আর কাউকে নয়, অবশ্যই পত্রভারতীকে। বিষয়টি ও তার বিন্যাস নিয়ে ত্রিদীপের সঙ্গে একাধিবার আলোচনা করেছি এবং প্রতিবারেই ঋদ্ধ হয়েছে আমার ভাবনা, উপকৃত হয়েছে এই উপন্যাস। আমি কৃতজ্ঞ। আমার আজকের উপন্যাসের নাম হল রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত কাদম্বরী দেবীর সুইসাইড নোট। তাহলে আজকের উপন্যাসের প্রথম পর্বটি শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে। আমার ঘুম ভাঙতো তোমার সকালবেলার গান শুনে। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে। আমার ঘরের পাশে ছাদের ওপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিলে নন্দনকানন। তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে, নতুন বৌঠান, নামটা তোমার পছন্দ হয়েছে? আমার সমস্ত শরীর তখন কাঁটা দিচ্ছে, আবার ভয়ে বুক করছে দুরু দুরু। ঠাকুরপো, এমন দুঃসাহস ভালো নয়। কেউ দেখে ফেললে কি হবে জানো? বললাম আমি। তোমার বয়স তখন 19, সবে ফিরেছ বিলেত থেকে। আমি 21। তুমি হেসে উত্তর দিয়েছিলে, এ তো নন্দনকানন, মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছয় না নতুন বৌঠান। আমি বললাম, তোমার সঙ্গে কথায় পারবো না রবি, কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের, তাকে প্রকাশ করো না তুমি। আমার ভয় করে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি। কেউ কারো মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারো মন সত্যি কি বোঝে নতুন বৌঠান? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয়। এসব তোমার সাজানো কথা। আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো, কারো জন্য কিচ্ছু রাখিনি। সেই মনের সবটুকু তুমি বোঝো না? তুমি যখন আমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা।
তুমি জানো কোথায় আমার কষ্ট, কোথায় আমার দহন। তুমি কি সত্যিই বোঝো না ঠাকুরপো? বুকের মধ্যে তোমার জন্য যে মন কেমন, যে কষ্ট আমি দিন রাত চেপে রাখি, আমি জানি ঠাকুরপো, তুমি বোঝো। অন্তত একদিন বুঝতে, কমাস আগে পর্যন্ত। তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী। রবি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই। কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে, আমি বানানো কথা বলতে শিখিনি। তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মতো কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপো। রূপে, গুণে, গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য। তোমার এই 25 বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে, তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এ সংসারে, একমাত্র ভালোবাসার পুরুষ। ঠাকুরপো, সেদিন ছিল জ্যোৎস্না রাত। জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি। তুমি গাইছিলে গান। আমার সেদিন মন ভালো ছিল না, তোমাকে বলিনি সে কথা। তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট। তুমি যে আমার দোসর ঠাকুরপো। আমার কানের কাছে মুখ এনে গাঢ় স্বরে বললে, নতুন বৌঠান, কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে? ভুলে যাও, সব ভুলে যাও। ভুলতে বললেই কি ভুলে যেতে পারা যায়? কত দিনের কত অপমান, কত কষ্ট সেই 9 বছর বয়সে তোমাদের বাড়ি বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করছি, বলেছিলাম আমি। তুমি আমার হাতের ওপর হাতটি রেখে শুনশান বিশাল ছাদটির এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে। তারপর বললে, নতুন বৌঠান, জ্যোতি দাদা এখনো আসেনি বুঝি? আজকাল তোমার জ্যোতি দাদার বাড়ি আসার কোনো সময় নেই। কখন আসে, কখন যান, আমার সঙ্গে দেখা হয় কতটুকু? কাল রাত্রে তো জানি মেজ বউ ঠাকুরুন, ওখানে গান বাজনার আসর বসেছিল, আমিও ছিলাম কিছুক্ষণ। জ্যোতি দাদাই তো সেই আসরের প্রাণ পুরুষ। জ্যোতি দাদা যে সেই মজলিস ছেড়ে আসতে পারবে না, সেটা বুঝতে পেরেছিলুম। জ্যোতি দাদা দিন রাত আজকাল মেজ বউ ঠাকুরনের কাছেই কাটে। কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিলে না। আমি বললাম, শুধু তোমার জন্য বেঁচে আছি ঠাকুরপো, আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। ঠাকুরপো, এ কথা শুনে তুমি আমার দিকে তাকালে। তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করলো। আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সেই রূপ, যেন এক তরুণ দেবদূত। কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না। মনে হলো আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে। ঠাকুরপো, সেই রাতে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরও একবার নিশ্চিতভাবে বুঝতে পারলাম, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচব না, বাঁচতে পারবো না। তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে, কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না, যে আশ্রয় আমি চেয়েছিলাম। আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম। চাঁদের আলো মিশে গেল আমার কান্নায়। তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখেও জল। সেই প্রথম তোমার চোখে জল দেখেছিলাম ঠাকুরপো। চাঁদের আলোয় চিকচিক করছে তোমার চাপা কান্না। আমি বললাম, ঠাকুরপো, তোমার জন্য আমার মন এতদিন ধরে যে মালা গেঁথে রেখেছে, আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও। তোমার চোখের জল নিঃশব্দে ঝরে পড়ল আমার কপালে, আমার গালে, আমার বুকের ওপর। প্রাণের ঠাকুরপো, জীবনের এই শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে। কত কথা, স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে। অনেক কথা তুমিও জানো না, কিন্তু মৃত্যু যতই এগিয়ে আসছে, বিদায়ের ঘণ্টা যতই শুনতে পাচ্ছি, ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন। ভাবনারা সব ছাড়িয়ে যাচ্ছে, তাদের ওপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে। মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপো, কিন্তু তবু লিখতে আমাকে হবেই। না লিখলেও আমার মুক্তি নেই গো। কোথা থেকে শুরু করব বলো তো? 1859 5ই জুলাই আমার জন্ম থেকে? ঠাকুরপো,
কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার? তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না। ঠাকুরপো, আমার অপমানের গল্প কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকেই। সে কথা হয়তো তুমিও জানো, কিন্তু কোনো দিনও কোনোভাবে বুঝতে দাওনি, পাছে আমি কষ্ট পাই। একদিন শোয়ার ঘরে দুপুরবেলা একাই শুয়েছিলাম আমি। শুধু মনে আসছিল পুরনো কষ্টের কথা। কান্না কিছুতেই রাখতে পারছিলাম না। হঠাৎ এলে তুমি, হাতে তোমার কবিতার খাতা। নিশ্চয় কোনো নতুন কবিতা বা গান লিখেছ, শোনাতে চাও আমাকে। আমি তো সব সময় ছিলাম তোমার প্রথম শ্রোতা, এই সেদিন পর্যন্ত। তুমি আমার চোখে জল দেখে থমকে দাঁড়ালে। খাতাটি খাটের পাশে টেবিলটার ওপর রেখে বসলে আমার পাশে। অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার চোখের দিকে। আমি আলতো করে হাত রাখলাম তোমার বুকের ওপর। মনে হলো ভেতরটা আমার জুড়িয়ে গেল। তুমি আমার কপালে হাত রেখে বললে, নতুন বৌঠান। পুরনো চিঠির মতো পুরনো কষ্টও ধুলায় হোক ধুলি। সেই মুহূর্তটি আজ জীবনের শেষ দিনে মনে পড়ছে বারবার। ঠাকুরপো, আর কোনো দিনই কি ফিরে আসবে না আমার প্রতি তোমার প্রেম, তোমার মনের আদর? ফিরে আসবে না তোমার সঙ্গে নন্দনকাননে সেই সব অমল সকাল, শোয়ার ঘরে সেসব নিঝুম দুপুর, দক্ষিণের বারান্দায় সেসব বর্ণিল বিকেল, ছাদের ওপর স্নিগ্ধ সন্ধে থেকে মগ্ন রাত? ফিরে আসবে না তোমার আমার একসঙ্গে কবিতা পাঠ, গান গাওয়া? তুমি আরও একবার আমার হবে না? আমার সব হারানোর মধ্যে যা ভাঙলো তা তো ভেঙেই গেল। ঠাকুরপো, কথায় কথায় খেই হারিয়ে কোথায় চলে এলাম। তোমাকে তো বলেছি মনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই নিজেকে গুছিয়ে নিতে পারছি না। বলতে যাচ্ছিলাম আমার জন্মের আগের কথা, সে কথা বলতে গিয়ে কোথায় চলে এলাম। ঠাকুর বাড়িতে, বিশেষ করে এ বাড়ির মেয়ে মহলে আমার সে অপমান, তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মের আগের ঘটনায়। আমার ভাগ্য সেসব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। প্রাণের রবি, ঠাকুর বাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে, না না, তোমার কাছে নয়, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আর সকলের কাছে, বিশেষ করে তোমার ICS সেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলেত ফেরত স্ত্রী জ্ঞানদানন্দিনীর কাছে আমার পরিচয় ছিল। আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। সেটাই অবশ্যই আমার সম্পর্কে শেষ কথা নয়, আরও একটু আছে। এমন এক পরিবারে জন্ম আমার, যে পরিবারের থাকা খাওয়া জোটে তোমাদের, অর্থাৎ ঠাকুর বাড়ির দাক্ষিণ্যে। আমার ঠাকুরদা জগমোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী। সে কথা তুমি জানো তো ঠাকুরপো? কতবার তুমি আমাকে বলেছ আমি আমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদার কাছ থেকে, কিন্তু তার গুণের কোনো স্বীকৃতি ছিল না অভিজাত ধনী ঠাকুর বাড়িতে। তিনি যে গরিব, তোমাদের দাক্ষিণ্যে বেঁচে আছেন। তোমরাই তাকে মাথা গোজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হাড়কাটা গলিতে। আমি হয়তো সেই হাড়কাটা গলির মেয়ে, তাই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মহিলা মহল আমাকে সারা জীবন এত হেয় করলে, কষ্ট দিলে। হাড়কাটা গলির ওই বাড়িটা আমার ঠাকুরদা পেয়েছিলেন দান হিসেবে, কিন্তু সে ছিল করুণার দান। সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না। ঠাকুরপো, আমি জানি না ঠাকুর বাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্কটা তুমি কতটা জানো। জানলেও আমাকে জানতে দাওনি যে তুমি জানো। এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে, কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনো দিন দেননি। আমি ঘাটেরও নই, পাড়েরও নই। এইভাবেই কেটে গেল আমার জীবনের 25টা বছর। আমার পরিবারের গল্প, আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যাই, তাহলে হয়তো কিছুটা বুঝবে। কি আমাকে দহন করেছে এত বছর ধরে, আমার মৃত্যু কি জুড়াবে? আমার ঠাকুরদা জগমোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির। এইসব কথা তোমাকে 2-1 দিন বলবার চেষ্টা করেছিলাম। তুমি বলতে, থাক না, সেসব দূরের কথা। কিছুতেই বলতে দিতে না তুমি, পাছে
এসব কথা বলতে গিয়ে আমি ভিতরে ভিতরে কষ্ট পাই। একদিন বললে, আমার বেশ মনে আছে, দুপুরবেলা আমার শোবার ঘরের খাটে আমার পাশেই শুয়েছিলে তুমি। চুপচাপ ছিলে অনেকক্ষণ, জানলা দিয়ে দেখছিলে আকাশের মেঘের ঘন ঘটা। আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা। তুমি বললে, নতুন বৌঠান, কি হবে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে? ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দ ধারাকে অন্তরে গ্রহণ করো, দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গিয়েছে। আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের ওপর, বললাম, শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে। ঠাকুরপো, আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটিকে আমার বুকের মাঝখানটিতে এইভাবে ধরে রাখতে পারি। তুমি আর কারো নও ঠাকুরপো, শুধুই আমার। আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে, কিছু নেই সেখানে, শুধু শূন্য। কোথায় তোমার হাত, কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপো? সব হারিয়ে গেল, সব তুমি কেড়ে নিলে। তুমি হঠাৎ বললে, চলতো নাটকের মহড়া আরও একবার শুরু করা যাক, তোমার মন এক্ষুনি ভালো হয়ে যাবে বৌঠান। তখন তোমার জ্যোতিদার লেখা অলিকবাবু নাটকের মহড়া চলছে রোজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত। সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি। নায়ক অলিকবাবু তুমি, নায়িকা হেমাঙ্গিনী আমি, যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি হে বলে ডাকতে শুরু করলে। আমি তোমার হাতখানি বুকের মাঝে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের মহড়া। আমি জগতের সমক্ষে সূর্য চন্দ্রকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, লক্ষবার বলিব, তুমিও আমার স্বামী, শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব, আমি তোমার স্ত্রী। তুমি চুপ করে শুনলে, কোনো কথা বললে না অনেকক্ষণ। তোমার হাতটিকে আমার বুকের ওপর থেকে সরিয়ে নিলে না, পাশ ফিরে শুধু তাকালে আমার মুখের দিকে। ঠাকুরপো, আজও ভুলতে পারিনি তোমার সেই আরতিময় আখিপাতের মায়া। আবার এলোমেলো চলতে চলতে যে কথা বলতে যাচ্ছিলাম তার থেকে কত দূরে চলে এলাম। এই রকম ঘটতে থাকবে ঠাকুরপো। মৃত্যুর কাছে দাঁড়িয়ে কখনো তো কিছু লিখিনি, যেই সে কথা ভাবছি অবশ হয়ে আসছে দেহ মন, মনের মধ্যে সব কিছু অগোছালো, শিথিল হয়ে যাচ্ছে। তোমাকে যে এ চিঠি পড়তেই হবে তাও নয়, চিঠিটা আমার সঙ্গে চিতায় জ্বালিয়ে দিও। ঠাকুরপো, আমার একটি দুঃখের জায়গা, আমার চোখের সামনে আমার বাবার অপমান, দিনের পর দিন। আমি ঢুকলাম তোমাদের বাড়ির অন্দরমহলে, কিন্তু বাবা থেকে গেল বারমহলে, সামান্য বেতনে শ্যাম গাঙ্গুলি হয়ে। যদিও তিনি ঠাকুর বাড়ির বেয়াই, কোনো সম্মান পাননি কোনো দিন। সেই উদারতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছিল না ঠাকুরপো, ছিল শুধু তোমার মধ্যে। কিন্তু তুমি তো আলাদা, সবার থেকে অন্যরকম। আমার বাবা যে সারা জীবন ঠাকুর বাড়ির অসম্মানের মধ্যে থাকতে বাধ্য হলেন, তার কারণ তোমাদের দাক্ষিণ্যেই আমাদের পরিবার চিরকাল খেতে পড়তে পেয়েছে। তোমাদের দাক্ষিণ্যেই তো আমি ঠাকুর বাড়ির বউ হতে পেরেছিলাম। কিন্তু তবু ডালে ডালে পাতায় পাতায় আমিও তো দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণিকেই তো বিয়ে করেন আমার ঠাকুরদা জগমোহন। দ্বারকানাথের মামা অর্থাৎ শিরোমণির বাবা ছিল কেনারাম রায়চৌধুরী। আমার অসম্মানটা কোথায় জানো ঠাকুরপো? হাড় কাটা গলির বাড়িটা কিন্তু শিরোমণি তার বাবার কাছ থেকে পাননি, পেয়েছিলেন কাকিমা রমাপ্রিয়ার কাছ থেকে। কে এই রমাপ্রিয়া? তুমি হয়তো জানো না, আমি খোঁজ নিয়ে জেনেছি রমাপ্রিয়া ছিলেন দ্বারকানাথের ঠাকুরদা নীলমণি ঠাকুরের ভাই গোবিন্দরামের স্ত্রী। রমাপ্রিয়া কেন কুখ্যাত বনিতা পাড়া হাড়কাটা গলিতে একখানা বাড়ি দিতে গেলেন শিরোমণিকে? বারে আমার ঠাকুরদা জগমোহন, যাকে তোমাদের বাড়িতে সবাই জগমোহন বলে ডাকে, তিনি তো গরিব মানুষ,
বিয়ের পর বউকে নিয়ে থাকবেন কোথায়? তাই খারাপ পাড়ার একখানা গেরস্ত বাড়ি দেওয়া হলো তার বউকে। দিলেন বউয়ের কাকিমা রমাপ্রিয়া। আমার ঠাকুরদা আর ঠাকুরমা ওই হাড় কাটা গলিতেই থাকতেন। এমন একটা মানুষকে ঠাকুর বাড়ির আভিজাত্য কি চোখে দেখবে তা তো তোমাকে বলে বোঝাতে হবে না ঠাকুরপো। আমার বাবা শ্যাম গাঙ্গুলির কাজ জুটলো তোমাদের বাড়িতেই, বাজার সরকারের কাজ আর নানা রকম ফরমাস খাটার কাজ। আমার বিয়ের পরেও সে কাজ তাকে করতে হয়েছে। বাড়ির ফরমাইশই তিনি বেশি খাটতেন। অন্দরমহলে তাকে কদাচিৎ দেখতে পেতাম। স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী আমি, অথচ জ্যোতিরিন্দ্রনাথ তার জামাই, তিনি এ বাড়ির বেয়াই, এসব কথা তার পক্ষে স্বপ্নেও ভাবা হয়নি। হঠাৎ ঠাকুরবাড়ির আভিজাত্যের টনক নড়ল। কেউ কেউ ভাবতে শুরু করলেন শ্যাম গাঙ্গুলিকে জোড়াসাঁকোর বাড়িতে না রাখাই ভালো। দূরে কোথাও পাঠিয়ে দিলে সামাজিক লজ্জা থেকে দুপক্ষেরই মুক্তি। সামান্য বেতনে আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো তোমাদের গাজীপুরের বাড়িতে। সেখানে তোমাদের বিশাল জমিদারি, অনেক বড় বাড়ি, দায়িত্ব অনেক। আমার বাবা আমার চোখের সামনে থেকে সরে গেলেন, আমি বাঁচলাম। এও তো ঠাকুর বাড়ির দান। আমি কৃতজ্ঞ ঠাকুরপো। সবে তখন বিয়ে হয়েছে আমার, 9 বছরের বালিকা আমি। একদিন মেজ বউ ঠাকুরনের ঘরের পাশে যেতেই শুনতে পেলাম মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তার স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে? ওই মেয়েটা জ্যোতির যোগ্য পাত্রী? কোন দিক থেকে সে জ্যোতির মতো ছেলের উপযুক্ত? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটা শুনে, আর খুব দুঃখও হলো। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজ বউ ঠাকুরন বললেন, ওকে আমি মেজে ঘষে তৈরি করে নেব। তাছাড়া জ্যোতি ঠাকুরপোরও কিছুটা দায়িত্ব আছে ওকে নিজের মতো করে গড়ে তোলার। মেজ বউ ঠাকুরনের কথায় যেন আগুনে ঘি পড়ল। জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ, বললেন, ও মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবে না, তোমরা দেখে নিও। বাজার সরকার শ্যামের মেয়ে হয়ে উঠবে জ্যোতির যোগ্য স্ত্রী। তোমরা মেজে ঘষে কাকে তৈরি করবে? জ্যোতির এ বিয়েতে আপত্তি করা উচিত ছিল। আমার হাত পা সব কাঁপতে লাগলো, খুব কান্না এলো বুকের মধ্যে, কিন্তু চোখ শুকনো। মেজ বউ ঠাকুরনকে বলতে শুনলাম, বাবা মশাইয়ের ইচ্ছে এ বিয়ে হোক। জ্যোতি ঠাকুরপো বাবা মশাইয়ের বিরুদ্ধে কথা বলবে, এ কথা তুমি ভাবতে পারলে? এটা বাবা মশাইয়ের জেদ, অন্যায় জেদ। জ্যোতি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করলো না। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। ঠাকুরপো, ওই কথাটা আজও আমার কানে লেগে আছে। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। তোমাদের সংসারে সব থেকে বড় অমঙ্গল আমি। তোমাকে ভালোবেসে আমি অসতীও। আজ সেই অমঙ্গলের, অসতীর বিদায়। আমি চাই তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক। তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্যেও সুখী হয়েছিলেন। মনের তো মিল হলো না আমাদের। সত্যি আমি ওর যোগ্য স্ত্রী হতে পারলাম না। উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ হয়ে। ঠাকুরপো, তুমি আমাকে এত ভালোবাসলে। ভালোবাসলেন কবি বিহারীলাল চক্রবর্তী। আমার প্রতি বিহারীলালের ভক্তি অনুরাগ সত্যি আমাকে লজ্জা দিত। কিন্তু তোমার নতুন দাদার প্রেম না, পেলাম না কোনোদিন। কোনোদিনও তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকুও পাইনি। ঠাকুরপো, তোমার কাছে লুকোবার কিচ্ছু নেই। তুমি অন্তত অনুভব করতে পেরেছো আমার সঙ্গে তোমার নতুন দাদার সম্পর্কটা বড় বেশি সাজানো। আমাদের সম্পর্কে কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরপো। সম্পর্কের ভেতরটা একেবারে শীতল। ঠাকুরপো, আমার মনে আছে একদিন ঘোর বৃষ্টির মধ্যে তুমি আমি দুজনেই ভিজছি আমাদের বড় শখের নন্দনকাননে। এদিকটা শুধুই আমাদের, এদিকে কেউ বড় একটা আসতেন না। বৃষ্টির মধ্যে মাধবীলতার আড়ালে তুমি হঠাৎ আমাকে বুকের মধ্যে টেনে নিলে। সেই টানের মধ্যে তোমার অন্তরের উজান ছিল ঠাকুরপো। আমি বাধা দিতে পারিনি, চাইনিও। কোনো কোনো অন্যায়ের গলায় দুলে ওঠে হৃদয়ের বর মাল্য। সেই অন্যায়কে বরণ করে নেয় সমস্ত মন প্রাণ।
ঠাকুরপো, তোমার আলিঙ্গন ছিল তেমন অন্যায়। বৃষ্টিতে ভিজেছ তুমি, কি সুন্দর দীর্ঘ শরীর তোমার। তোমার দীর্ঘ সিক্ত কেশদাম নেমে এসেছে বলিষ্ঠ গ্রীভা পর্যন্ত। তোমার আয়ত দুটি চোখে মেঘলা আকাশের মায়া। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, ঠাকুর বাড়িতে একটি উপবাসে আমরা সবাই কষ্ট পেয়েছি, চিরকাল আদরের উপবাস। আদরের উপবাস, মাত্র দুটি শব্দ, অথচ আমার সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির জলের সঙ্গে মিশে বয়ে গেল ওই শব্দ দুটি। তোমার কণ্ঠস্বর স্পর্শ করলো আমার সমস্ত শরীর। আমি স্থান কাল ভুলে গেলাম। মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে তোমার শরীর গলে যাচ্ছে আমার শরীরের মধ্যে। মনে হলো আমার শরীর মিশে যাচ্ছে তোমার শরীরে, কোনো তফাৎ নেই আর। তোমার দিকে মুখ তুলে বললাম, আমাকে একটু আদর করবে ঠাকুরপো? কতদিন কোনো আদর পাইনি আমি। তুমি যেন জলদেবতা, সামান্য নিচু হলে তুমি। আমার মুখখানি তুলে নিলে কত আদরে, চুমু খেলে আমার ঠোঁটে, এক ঝলকের আলতো চুমু। মনে হলো এই প্রথম আদর পেলাম আমি। হতে পারে অন্যায়, তবু মনে হলো জীবনে এর চেয়ে বেশি কিছু, বড় কিছু, পবিত্র কিছু আমি পাইনি। যেন এতকাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যেই। আমার ঠোঁটে তোমার সেই প্রথম চুমু আজও ফুরিয়ে যায়নি ঠাকুরপো। আমার জীবন ফুরিয়ে যেতে চলল। আমি খেই হারিয়ে ফেলেছি। তোমার মতো গুছিয়ে যদি লিখতে পারতাম, অথচ না লিখেও উপায় নেই। অনেক কথা যে বলার আছে তোমাকে। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব 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 কথা বলে যেতে চাই, উজাড় করে। যদি একবার কাছে পেতাম তোমাকে, খুব আদর করতাম, তখন আর এত কথা বলতাম না হয়তো। কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি। গত 4 মাস তোমার বিয়ে হয়েছে। গত 4 মাসে ঠাকুরপো কত দূরে সরে গেছো তুমি। কি করে পারলে গো? তুমি কি জানো ঠাকুরপো, নন্দনকাননের সব গাছ মরে গেছে এই কমাসে। জল না পেয়ে, যত্ন না পেয়ে, আদর না পেয়ে মরে গেল তারা। আমাদের সাধের নন্দনকানন আদরের উপবাসে মরল ঠাকুরপো। ঠাকুরপো, গত 4 মাস তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত। তোমার নতুন বউঠান এখন পুরাতন। আজকাল তুমিও তোমার জ্যোতি দাদার মতো বাড়ি ফেরো না। মাঝে মধ্যেই রাত কাটাও মেজ বউ ঠাকুরনের বাড়িতেই। সেখানে যে চলছে তোমার বালিকা বধূর মাজা ঘষা, মেজ বউ ঠাকুরনের নিজের হাতে। তোমার বন্ধ ঘরের দিকে তাকিয়ে কত বিকেল সন্ধে রাত কেটে যায় আমার। সব থেকে অসহ্য একলা আমার দুপুরবেলা। তোমার পায়ের শব্দ শুনতে পাই সারাক্ষণ। মনে হয় এই বুঝি এলে তুমি। নতুন বউঠান, চলে এলাম তোমার কাছে। এই কথা বলে আমার পাশে শুয়ে পড়লে। কদিন আগে আর পারলাম না, ঢুকে পড়লাম তোমার ঘরে। ঢুকে দেখলাম পাথরের টেবিলে তোমার কবিতার খাতাটি উপুর করে রেখে গেছো তুমি। যেন কোনো কবিতা লিখতে লিখতে উঠে গেছো। বুকের ভিতরটা টন টন করে উঠল। তোমার বিয়ের পরে এই কমাস আর একটিও কবিতা পড়ে শোনাওনি আমাকে। ঠাকুরপো, তুমি তো বলেছিলে আমার জন্যেই তুমি লেখো। তোমার সব লেখা, তোমার লেখার মধ্যে লুকোনো থাকে অন্য লেখা, যা শুধু আমি পড়ব, আমি বুঝব। সে লেখা আর কারো জন্য নয়। কেন মিথ্যে বলেছিলে ঠাকুরপো? এই ছলনার কি কোনো প্রয়োজন ছিল? প্রাণের রবি, আমি তোমাকে কখনো কোনো মিথ্যে বলিনি। আমার মধ্যে কোনো ছলনার আশ্রয় নেই। আমি পেয়েছি তোমার ভালোবাসা ঠাকুরপো। আর কোনো মেয়ে এভাবে তোমার ভালোবাসা কখনো পাবে না হয়তো। আমার জীবন সার্থক। সেই ভালোবাসা হারিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না। ঠাকুরপো, বলতে লজ্জা করছে, তবুও না বলে পারছি না। আমি কখনো কখনো লুকিয়ে চুরিয়ে তোমার কবিতার খাতা পড়ি, আর তখন খুব কান্না পায় আমার। সবে বিয়ে করেছো তুমি, খুব স্বাভাবিক তোমার কবিতায় এখন অত আদর, এত শরীর ছড়িয়ে থাকবে। তবু আমার খুব কান্না পায়, কষ্ট হয়, বুকের শিরায় টান ধরে। মনে হয় আমার অপমান এতদিনে সম্পূর্ণ হলো। তোমার একটি কবিতার নাম স্তন। চমকে উঠলাম নাম দেখে। এ তো তোমারই হাতের লেখা।
স্তন শব্দটি ফুলের মতো ফুটে আছে তোমার অনিন্দ সুন্দর হস্তক্ষরে। তুমি লিখেছ, সহসা আলোতে এসে গেছে যেন থেমে, শরমে মরিতে চায় অঞ্চল আড়ালে। এই লাইন দুটি আমার গলা চেপে ধরল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটি প্রশ্ন অসুখের মতো ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। কোথাও কি ভাবনি তুমি আমার কথাও? একবারও না। আর একটি কবিতায় চোখ গেল আমার, কবিতার নাম চুম্বন। তুমি লিখেছ, দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। প্রেম লিখিতেছে গান কোমল আদরে, অধরেতে থরে থরে চুম্বনের লেখা। ঠাকুরপো, সত্যি কথা বলো, তোমার কি একবারও মনে পড়েনি নন্দনকাননে সেই বৃষ্টির আড়াল, সেই আদর, সেই নিবিড় আলিঙ্গন আর চুম্বন? এই লাইনগুলির মধ্যে কি তোমার আমার আদর এতটুকুও নেই ঠাকুরপো? বলো বলো বলো। প্রাণের রবি, পাথরের টেবিলে তোমার খাতাটি উপুর করা আছে দেখে মনে হলো না থাক। আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই, যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায়, কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই রবি। পরক্ষণেই মনে হলো হয়তো এমন কিছু লিখেছ যা আমার মন ভালো করে দেবে। যে লেখার মধ্যে লুকোনো আছে অন্য লেখা, যে লেখা শুধু তুমি আমি পড়ব, সেই লেখা আর কেউ বুঝবে না। আমি খাতাটি খুলতেই চোখে পড়ল এই দুই লাইন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। পরের ঘটনা আমার কিছু মনে নেই। রবি, আমি কি করে তোমাদের ঘর থেকে আমার ঘরে এসেছিলাম আজও মনে পড়েনি আমার। শুধু মনে আছে যখন চেতনা ফিরল তখন রাত্রির হয়ে গেছে। আমি আমার বিছানায়, ঘর অন্ধকার। ঠাকুরপো, কে ছিলেন আমার মা? তোমরা তাকে কখনো দেখেছ? কখনো কি আমি পেয়েছি মায়ের আদর? 4 কন্যার জন্ম দিয়েছিলেন আমার মা, বড়দা আর মনোরমা। আমার 2 দিদি আর শ্বেতাম্বরী আমার ছোট বোন। আমি শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। শুধু বাবার নামেই আমার পরিচয়। কোথায় হারিয়ে গেলেন আমার মা তাকে আমার মনে পড়ে না। তোমার নতুন দাদাকে আমার মায়ের কথা কোনোদিন জিজ্ঞেস করতে সাহস হয়নি। আমার বাবা তার সব অপমান সত্ত্বেও এক অর্থে তো ঠাকুর বাড়িরই ছেলে, তাই এ বাড়িতেই আমার জন্মের আগে তার স্থান হয়েছিল। তার বাসা ছিল জোড়াসাঁকোর বিরাট বাড়িটার নিচের তলায়, পায়রার খোপের মতো একটি ঘরে। আমার জন্ম কোথায় ঠাকুরপো? হাড়িকাটা গলিতে, নাকি তোমাদের বাড়ির নিচের তলায় যেখানে তোমরা আশ্রয় দিয়েছিলে গরিব আত্মীয় স্বজনদের? ঠাকুরপো, আমি তোমাকে দেখতাম দূর থেকে, তুমি নামতেই না নিচের তলায়। কোনোদিন আসনি আমাদের বাড়ি, কেনই বা আসবে? কত বড় ধনী পরিবারের ছেলে তুমি। তুমি তখন বছর 6 হবে, আমি 8। তোমাকে দেখতাম দূর থেকে। দক্ষিণের বারান্দায় রেলিং ধরে তুমি দাঁড়িয়ে থাকতে, তোমার দৃষ্টি থাকতো আকাশ পানে। মাঝে মাঝে তুমি খেলা করতে বাগানে, ইচ্ছে করতো তোমার সঙ্গে গিয়ে খেলা করি। একদিন তখন তুমি আমার খুব বন্ধু। সেই যখন নন্দনকানন করছি দুজন মিলে, তুমি বিলেত থেকে ফেরার পরেই তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরপো আমাকে মনে পড়ে তোমার? কেমন ছিলাম আমি এ বাড়ির বউ হওয়ার আগে তোমাদের নিচের তলায়? কথাটা শুনেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেলে তুমি, কুকড়ে গেলে ভেতর থেকে। শুধু বললে, মনে তো পড়ে না কিছু। আমি বললাম, কিছু মনে পড়ে না? আমি নিচের তলা থেকে দেখতাম তোমাকে, তুমি যখন এসে দাঁড়াতে দক্ষিণের বারান্দায়। একদিন তোমাকে দেখে হাত নেড়েছিলাম, মনে পড়ে তোমার? তুমি বললে, নিচের দিকে দেখতামই না আমি তো আকাশ দেখতাম। তোমার আকাশ দেখতে ভালো লাগতো না? আমি বললাম, আমার ঘর থেকে আকাশ দেখা যেত না। আমার তো তোমার মতো বারান্দা ছিল না ঠাকুরপো। হয়তো আমার কথা শুনে খুব কষ্ট হয়েছিল তোমার। কোনো কথা বললে না। নন্দনকাননের চাপা গাছ থেকে একটি স্বর্ণ চাপা তুলে হঠাৎ গুজে দিলে আমার খোপায়।
প্রাণের ঠাকুরপো, যে অবস্থার মধ্যে কেটেছিল আমার শৈশব, সেখানে কোনোদিন পৌঁছয়নি তোমাদের বড় বাড়ির কোনো রোশনাই, হাসি, গান, আনন্দ। ঠাকুর বাড়ির ফরমাস খাটা বাজার সরকারের কালো রোগা মেয়েটার জীবনের সঙ্গে তোমার জীবনের কোনো মিল ছিল না। তোমার নতুন দাদার সঙ্গে আমার বিয়ের আগে হঠাৎ ঠাকুরবাড়ির বউ হয়ে এসে পড়েছিলাম তোমাদের অন্দরমহলে। এসে দেখলাম কি এলাহি ব্যাপার, ছেলে মেয়ে, বড় বউ, নাতি নাতনি, দাসদাসীতে বাড়িটা গম গম করছে। কে কার কি, কার সঙ্গে কার কি সম্পর্ক, এ বুঝে উঠতে আমার বেশ সময় লেগেছিল। একটা কথা বুঝতে অসুবিধে হয়নি, ঠাকুর বাড়িতে প্রতিদিনই যেন উৎসব। বাড়ির রান্নাঘরে 10-12 জন বামুন ঠাকুর ভোরবেলা থেকে রান্না চড়ায় গনগনে উনুনে। রান্নার ব্যবস্থাও দুরকম, একটা সরকারি, একটা বেসরকারি। ঘরে ঘরে যে রান্না বামুন ঠাকুরেরা পৌঁছে দেয় সেটা সরকারি রান্না, কিন্তু প্রতি মহলে ঘরে ঘরে তো লোক, প্রত্যেকের রুচি আলাদা। সুতরাং প্রতি মহলের জন্য তোলা উনুনে স্বামী ও স্ত্রীদের ফরমাস অনুসারে বিশেষ রান্নাও হয়, সেটা বেসরকারি রান্না। এসব দেখে আমি তো তাজ্জব। তোমার নতুন দাদার খাওয়ার রুচি ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার উপর ভার পড়ল তার রুচি অনুসারে রান্না করার। রান্নার তখন আমি কিছুই জানতাম না, ধীরে ধীরে শিখতে হলো সবই। আমার একেবারেই ভালো লাগেনি ঠাকুর বাড়ির ভাড়ার ঘরে বৈঠকি আড্ডা, তরকারি কোটার আসরে সবাইকে থাকতে হতো, আমিও থাকতাম। আমার মন পড়ে থাকতো তোমার কাছে ঠাকুরপো। সেই ভাড়ার ঘরের আড্ডাতেই ঠাকুর বাড়ির মহিলা মহলের কত খোঁটা, কত গঞ্জনা যে আমাকে সহ্য করতে হয়েছে। প্রথম প্রথম আমার সন্তান হলো না বলে গঞ্জনা, আমি বাজা, এই বাজা বউকে বিয়ে করে তোমার নতুন দাদার কত হতাশা, কত যন্ত্রণা, এই সব কথা যে আমি কতবার শুনেছি। তারপর এলো তোমার আমার সম্পর্ক নিয়ে গুঞ্জন। তোমাকে সাহস করে যে কথা কেউ বলতে পারতেন না, আমাকে বলতেন। আমি নাকি তোমায় নষ্ট করছি, তোমার মাথা খাচ্ছি। প্রাণের ঠাকুরপো, দেখলে তো গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভবই নয়, বিশেষ করে মনের এই অবস্থায়। যত বেলা বাড়ছে ততই যে এগিয়ে আসছে আমার চির বিদায়ের মুহূর্ত। আরো বিপন্ন, বিষণ্ণ হয়ে পড়ছে মন। দিশেহারা হয়ে যে কথা বলতে চাই তার থেকে দূরে চলে যাচ্ছি বারবার। আমার তো আর বেশি সময় নেই, অথচ সব কথা যে বলতেই হবে তোমাকে। হে আমার প্রিয়তম পুরুষ, প্রিয়তম বন্ধু, আমার চির সখা, তোমাকে না বলে যে আমি মরতে পারবো না। আমার রবি, কতই বা বয়স হবে তোমার? তখন তো তুমি একরত্তি বালক, বয়স এই 7 হবে। আমার কিন্তু তখন বেশ বয়স। আমার বিয়ের দিনেই তো আমি 9 পড়লাম। 1868-র 5ই জুলাই আমার 9 বছরের জন্মদিন। হিন্দুরা বলে জন্মদিনের দিন বিয়ে করতে নেই। তা তোমরা তো হিন্দু নয়, ব্রহ্ম, ওসব কুসংস্কার তোমাদের নেই। তবে আসল কথাটা হলো, সেদিন যে আমার জন্মদিন এই কথাটা কেউ মনে রাখেনি। এই দেখো, এবার মনে পড়ল আমার মায়ের কথা। ওই তো আমি দেখতে পাচ্ছি, আবছা হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে, বলছেন জন্মদিনে বিয়ে দিলে সে বিয়ে শুভ হয় না। ঠাকুরপো, এবার সব মনে পড়ছে আমার। মায়ের নাম ত্রৈলোক্য সুন্দরী, যার কথা কেউ শুনল না। আমার বিয়েতে যার কোনো ভূমিকাই নেই, ঠাকুর বাড়ির অন্দরমহলে যার কোনো পরিচয় নেই, তার কত বড় নাম ত্রৈলোক্য সুন্দরী। কোথায় হারিয়ে গেলেন চার কন্যার সেই জননী, আমার মা? আমার ঠাকুরদা জগমোহন গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুর বাড়ির দারোয়ান। তোমাদের বাড়ির ফটকেই তার চিরস্থায়ী আসন ছিল পাতা। আমার দাদামশাইয়ের নাম শশীভূষণ মুখোপাধ্যায়। ঠাকুর বাড়িতে তার কোনো পরিচিতিই নেই। এই দেখো, আবার পিছলে গেছে আমার লেখা। যে কথা বলছিলাম, 1868-র 5 জুলাই আমার জন্মদিনে তোমার 19 বছরের নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। কি দুর্লভ সৌভাগ্য আমার, ঈশ্বরের কত বড় আশীর্বাদ।
আমার ওপর। আমি, যার বিদ্যে তখনও প্রথম ভাগ পেরোয়নি, আমি এক গরিবের কালো রোগা মেয়ে হয়ে গেলাম ঠাকুরবাড়ির বিদ্বান, অপূর্ব রূপবান অভিজাত যুবক, গানে বাজনায় লেখায় সরস্বতীর বরপুত্র, স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। প্রায় প্রথম দিন থেকে শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য করে তোলার চেষ্টা। আমার জন্য কেনা হলো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ধারাপাত। আমাকে ঘষে মেজে তৈরি করার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মেজ বউ ঠাকুরন, জ্ঞানদা নন্দিনী। আমার মোটেই ভাল লাগতো না এসব। ভাল লাগতো শুধু তোমার সঙ্গে ধারাপাত পড়তে। তোমার সঙ্গে প্রথম বাধা পড়েছিলাম ধারাপাতের সুরে। প্রাণের রবি, আমি ক্রমশ হয়ে উঠলাম তোমাদের বাড়ির বড় বউ। আমার একমাত্র পরিচয়, আমি তোমার নতুন দাদার স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে নতুন বৌঠান। আমার জীবনে সারা দিন রাত ধরে একটাই চেষ্টা, কি করে হয়ে উঠব জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যোগ্য স্ত্রী। আমার বাবা মা পড়ে থাকলেন আমার দৃষ্টিপথ থেকে অনেক দূরে, তবু একই বাড়ির বারমহলে। আমি যে বাড়ির বউ, খবর পেতাম বাবা কখনো খাটছেন তোমাদের বাগানে পাঁচিল তোলার ফরমাস, কখনো বা দুরস্ত করছেন আমার শাশুড়ি ঠাকুরন, তোমার মায়ের বিছানা। আমার মা যে ক্রমশ কোথায় হারিয়ে গেলেন আমি অন্তত জানি না। ক্রমেই বুঝতে পারলাম ঠাকুরপো, আমি যতই চেষ্টা করি না কেন, মেজ বউ ঠাকুরনের চোখে আমি এ বাড়ির বাজার সরকারের মেয়ে ছাড়া আর কিছু নয়। এই পরিচয় থেকে, এই সামান্যতা থেকে আমার মুক্তির কোনো উপায় নেই। জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য স্ত্রী হওয়া এই জীবনে আমার পক্ষে সম্ভব নয়। এই কথাটা ঠাকুর বাড়ির মেয়ে মহল এতদিন ধরে ক্রমাগত বুঝিয়ে দিয়েছে। সারা ঠাকুর বাড়িতে আমি একটি প্রাণের মানুষ পেয়েছিলাম রবি, সে মানুষ তুমি। তুমি বুঝেছিলে আমার দহন, আমার সকল কষ্ট সহ্য হয়, তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। কেন তুমি লিখলে, চেও না ফিরে ফিরে, হেথায় আলো নাহি অন্তরের পানে চাহি, আধারে মিলাও ধীরে ধীরে। তোমার কথাই আমি মাথা পেতে মেনে নিলাম রবি। আমার সামনে অনন্ত আধার, রবিহীন নিশ্ছিদ্র অন্ধকার। আমি তোমারই নির্দেশে সেই দিকে পা বাড়ালাম রবি। তখন তুমি বিলেতে, মনে হচ্ছে কত বছর তোমাকে দেখিনি। তোমার ফিরে আসার দিন গুনে কাটছে আমার রাত দিন। একদিন কুটনকোটার আসরে মেজ বউ ঠাকুরন বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর, কোথায় নতুন আর কোথায় তার বউ। এ বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয়। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা হয়তো যায়, সুখী হওয়া যায় না। নতুন তো আমার কাছেই সারাক্ষণ পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তাই সংসারের দুঃখটা ভুলে আছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন মেজ বউ ঠাকুরন। তারপর কেউ একজন ফোড়ন কাটলেন। এবার মেজ বউ ঠাকুরন বললেন আমাকে নিয়ে তার আসল হতাশার কথা। আমি তো নতুনের যোগ্য পাত্রে দেখেছিলাম আমার স্বামীর বন্ধু ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ে। নতুনের পছন্দও হয়েছিল, কিন্তু সে বিয়ে হলো কোথায়? নতুনের ভাগ্যে নেই, হবে কোথা থেকে? মেজ বউ ঠাকুরনের এই কথাটা ঠাকুর বাড়ির মেয়ে মহলে রটে গেল হু হু করে। ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ের গুণাবলীর কথা কতভাবে যে আমার কাছে আসতে লাগলো, সেই সঙ্গে শুনতে লাগলাম আমার জন্য ঠাকুর বাড়ির হতাশার নিঃশ্বাস। সত্যি তো ঠাকুরপো, কোথায় সূর্যকুমারের বিলেত ফেরত মেয়ে আর কোথায় ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে? আমি ক্রমশ হয়ে উঠলাম ঠাকুর বাড়ির করুণার পাত্রী। ঠাকুরপো, ঠাকুর বাড়ির রূপকুমার, সত্যি রূপে গুণে জ্যোতির্ময় স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আমার। কোনো দিন সেই যোগ্যতা অর্জন করতেও পারিনি, তবু কেন তার সঙ্গে বিয়ে হলো আমার? সেই কথাটা কেউ কিন্তু ভেবেও দেখলো না ঠাকুরপো।
আমার সঙ্গে বিয়ে না হলে তোমার নতুন দাদার বিয়েই যে হতো না। আমি ছিলাম তোমাদের সবচেয়ে সহজ মুক্তির উপায়। হাতের কাছেই ছিলাম আমি, তোমাদের বাড়ির গরিব মহলে, নিচের তলায়। কে বাবা মশাইয়ের কানে আমার কথাটা তুলেছিলেন জানি না। আমার ভাগ্য, আমার নিয়তি, বাবা মশাইয়ের আদেশ গেল তোমার নতুন দাদার কাছে আমাকে বিয়ে করার জন্য। তখন যে সূর্যকুমারের মেয়ের কথা তাকে জানানো হয়নি তা হয়তো নয়, কিন্তু তিনি কান দিলেন না। আমার মতো সহজলভ্য আর কে ছিল বলো? ঠাকুর বাড়ির পুরুষ, সে পুরুষ যতই হোক রূপবান গুণবান, যেমন তোমার জ্যোতি দাদা, যেমন তুমি নিজে, সেই পুরুষের বউ পাওয়া খুব সহজ নয়। ঠাকুরপো, মাত্র 4 মাস তোমার বিয়ে হয়েছে, এখন তুমি তোমার নতুন বউ নিয়ে বেশ আচ্ছন্ন। তাই তো স্বাভাবিক পুরাতনকে বিদায় জানিয়েছ তুমি, নতুনই তোমার সব। কিন্তু একদিন তোমারও মনে হবে ঠাকুরপো, তুমি সেই বাবা মশাইয়ের নির্দেশেই বিয়ে করতে বাধ্য হয়েছ অনেক নিচের তলায়। তোমার স্ত্রীর বাবা ঠাকুর বাড়িরই কর্মচারী। তোমার যোগ্য স্ত্রী কি তুমি পেলে ঠাকুরপো? অর্থ, আভিজাত্য, রূপ, গুণ কোনো কিছুর জন্যই হিন্দু ঘরের তেমন মেয়ে তোমাদের ঘরে আসবে না, যে মেয়ে বংশমর্যাদায়, শিক্ষা দীক্ষায় তোমাদের সমান সমান। কারণ তোমরা তো হিন্দু নয়, ব্রহ্ম। যে শালগ্রাম শিলা সাক্ষী রেখে হিন্দু বিয়ে হয়, সেই শালগ্রাম শিলাই তোমরা মানো না। তার ওপর তোমরা আবার মুসলমানের জল খাওয়া এক ঘরে পিরালি ব্রাহ্মণ। এক কথায় তোমাদের কোনো হিন্দু ব্রাহ্মণ পরিবার ব্রাহ্মণ ভাবে না। সুতরাং সেই পরিবার তোমাদের চট করে মেয়ে দেবে কেন? আমার পরম সৌভাগ্য কিংবা অমোঘ নিয়তি আমাকে তোমরা পেয়ে গেলে হাতের কাছে। আমার বাবার তো আর না বলার ক্ষমতা নেই। স্বয়ং বাবা মশাইয়ের আদেশ, তোমার জ্যোতি দাদারই প্রতিবাদ করার সাহস হলো না। আমার বয়স তখন মাত্র 9, তিনি 19। বিদ্যায় বুদ্ধিতে কত এগিয়ে আমার চেয়ে। সত্যি তো, কত বড় ভাগ্য আমার। বিড়ালের ভাগ্যে শিকে ছিড়ল, কোনো যোগ্যতা ছাড়াই ঠাকুর বাড়ির বউ, স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হয়ে গেলাম আমি, শুধুমাত্র আমার সহজলভ্যতার যোগ্যতায়। শুধুমাত্র তোমাদের কোণে খোঁজার পরিশ্রম সহজে মিটিয়ে দিতে। রবি, আমার প্রাণের রবি, আমার সব দুঃখ, সব পরাজয় আর অপমান একদিকে, আর একদিকে তুমি। ঠাকুর বাড়িতেই আমার একমাত্র পাওয়া তুমি। তুমি ঠাকুরপো, শুধু তুমি। 9 বৎসর বয়সে এ বাড়িতে এসে তোমাকে পেলাম, আমার খেলার সাথী, আমার দোসর। বালিকা বেলা থেকে যখন পৌঁছলাম কৈশোরে, যখন আমার শরীর মন হয়ে উঠল অন্যরকম, যখন বদলে গেল আমার ইচ্ছের রং, তোমাকে তখন পেলাম আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু। আমার প্রতি ঠাকুরবাড়ির সমস্ত অবহেলা, সব চাপা ঘেন্নার যেন প্রতিশোধ নিলে তুমি, আমার পরম পুরুষ। যদি কেউ কখনো বুঝে থাকে আমার দহন, সে তুমি। আমার মনে আছে, নন্দনকাননে অন্ধকার রাত্রির বেলা আমাকে জড়িয়ে ধরে তুমি বললে, নতুন বৌঠান, কি তোমাকে দহিছে আমি জানি। তোমার মতো কথা বলতে এ বাড়িতে কেউ পারে না। তোমার কথা শুনে তোমার বুকের আশ্রয়ের মধ্যে সে রাতে আমার মনে হয়েছিল সত্যি আমার অন্তরের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে বৃষ্টি এলো। মনে হয়েছিল তুমি আমার চিরকালের। মনে হয়েছিল, না না, বিশ্বাস হয়েছিল ঠাকুরপো, তোমার ওই মন, যে মন বোঝে আমার অপমান, যে মন অনুভব করে আমার একাকিত্ব, সে মন সব সময় ছুঁয়ে থাকে আমার মন। সেই মনটাকে আমি চিরকালের জন্য পেয়েছি। সেই মনের ওপর আর কোনো অধিকার নেই। এই বিশ্বাসের জোরেই আমি বেঁচেছিলাম। ঠাকুরপো, মনটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই বাগে আনতে পারছি না। কখন যে আমার জীবনের শেষ দিনের এতটা সময় কেটে গেল। এখন দুপুরবেলা আমার ঘরের জানলা দিয়ে দেখতে পেলাম বামুন ঠাকুর তোমাদের ঘরে দিয়ে গেল মধ্যাহ্নের খাবার। তুমি আজকাল তোমার নতুন বউকে নিয়ে নিজের ঘরেই খাও। তোমার নতুন জীবন এই 4 মাসে কত বদলে দিয়েছে তোমাকে। আগে আমার হাতের রান্না ছাড়া
তেমন মন ভরতো না, কিছু না কিছু রাঁধতেই হতো তোমার জন্য। এখন বামুন ঠাকুরের রান্নাতেই তুমি খুশি। তোমার জ্যোতি দাদা অবশ্যই এ বাড়ির রান্না মুখে দেন না। তিনি থাকেনি বা কখন যে খাবেন? ভুলে গেছি কবে তাকে দেখেছি। তিনি মেজ বউ ঠাকুরনের বাড়িতে বেশ আরাম পান। ওদের বাড়ির সাহেবী রান্নাতেই তার তৃপ্তি বেশি। ঠাকুরপো, আমার আজ উপোস। রান্নাঘরে সে খবর পাঠিয়ে দিয়েছি সকালবেলা। আজ আমার দরজা বন্ধ। এ দরজা আমি বন্ধ করেছি, খুলব না আমি। তোমরা খুলো আমার মৃত্যুর পরে। সেই রুদ্ধ দুয়ার খোলার অভিজ্ঞতা থেকে হয়তো তোমার মধ্যে জন্ম হবে কোনো লেখা কোনো দিন, কে বলতে পারে। আমি থেকে যাব তোমার সেই লেখার আড়ালে। ঠাকুরপো, আজ আমার ঘরে কেউ আসবে না, কেউ না। আজ মৃত্যুব্রত পালন করছি আমি। একই সঙ্গে বেদনা আর আনন্দ বাজছে আমার হৃদয়ে। আজ আমার নির্জলা উপবাস, যাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছি আমি, যাতে মরতে তেমন কষ্ট হয় না। আবার এলোমেলো হয়ে যাচ্ছে ভাবনা, ঝিমঝিম করছে মাথার মধ্যে। তবু লিখছি। আমি যে লিখছি তা ঠিক নয়, কেউ একজন লিখিয়ে নিচ্ছে এসব কথা আমাকে দিয়ে। মনে পড়ে গেল কয়েক বছর আগেকার কথা। কিন্তু তার আগে অন্য একটা কথা তোমাকে বলি। খুব তেষ্টা পাচ্ছে আমার। ঘরের কোণে পাথরের টেবিলটার ওপর কুঁজো ভর্তি জল, কিন্তু এক ফোঁটাও জল খাবো না, যতই তেষ্টা পাক। জল খেলেই আমার ব্রত যে ভেঙে যাবে। বরং টেবিলের ওপর মাথা রেখে একটু জিরিয়ে নি ঠাকুরপো। মাথাটা এত ঝিমঝিম করছে কেন বলো তো? সামান্যই ঘটনা, তবু মনে পড়ে গেল। গত 4 মাস শুধু এরকম কত ঘটনা মনে করে করে বেঁচে থাকলাম আমি। শুধুই স্মৃতির মধ্যে বেঁচে থাকা। বর্তমান যেন থেমে গিয়েছে আমার জন্য। শুধু মনে পড়ে, মন কেমন করে। অতীতে হয়ে ওঠে বর্তমান। বেঁচেছিলাম সেইভাবেই। তোমার বিয়ের পরে 4টে মাস আমার কেটেছে অতীতে। ক্রমশ মনে হয়, কি লাভ অতীতের মধ্যে বেঁচে থেকে? এর চেয়ে মরে যাওয়াই তো ভালো। যে ঘটনার কথা বলতে যাচ্ছিলাম, একদিন বিকেলবেলা জানলার ধারে চুপ করে বসে মালা গাঁথতে গাঁথতে ঘুমিয়ে পড়েছি। তুমি এলে আমার ঘরে। আমার উড়ুক্কু চুলগুলি কপাল থেকে সরিয়ে আমার পিঠের ওপর হাতটি রেখে নরম করে ডাকলে, নতুন বৌঠান। আমি তাকালাম তোমার প্রাণে। তুমি বললে, যেভাবে এ ভুবনে শুধু তুমিই বলতে পারো। মনে হলো কবিতা, মনে হলো গান, মনে হলো প্রেম। আমাকেই নিবেদন করলে তুমি। ভেবেছিলাম হয়তো বা ভুলে গেছি, কিন্তু ভোলা কি যায় ঠাকুরপো? তোমার কথাগুলো যে ঝরে পড়েছিল ফুলের মতো আমার মনোভূমিতে। তুমি বললে, নতুন বৌঠান। মালা গাঁথতে গাঁথতে জানলার কাছে বসে কার কথা ভাবছো অমন করতলে রাখি মাথা? তোমার কোলে ফুল পড়ে রয়েছে, তুমি ভুলে গেছো মালা গাঁথা। ঠাকুরপো, তোমার হাতটিকে আমার গালের ওপর চেপে বলেছিলাম, তোমারই জন্য মালা গাঁথছি ঠাকুরপো। তোমারই কথা ভাবতে ভাবতে ভুলে গেছি মালা গাঁথতে। তুমি বললে, আমার কথা ভেবে মালা গাঁথতে বলোনি, ভুলেছ ওই যে ঝুরু ঝুরু বায়ু বয়ে যায় আর কানে কানে কি যে কহে যায়, সেই জন্য। ওই যে চোখের ওপর ভেসে যাচ্ছে মেঘ, উড়ে যাচ্ছে পাখি, আর সারা দিন ধরে বকুলের ফুল ঝরে পড়ছে থাকি থাকি, ভুলেছ সেই জন্যে। আমি তোমার কথা শুনে কেমন বিহুবল হয়ে গেলাম। তুমি আমার আর্ধেক গাঁথা মালাটি নিলে তোমার কোল থেকে তুলে দিলে আমার বেনির সঙ্গে জড়িয়ে। তারপরে একটু নিচু হয়ে কানের কাছে মুখ এনে বললে, নতুন বৌঠান, লোভন হয়েছে গ্রীবাটি তোমার। আচমকা তোমার ঠোঁট আদর করলো আমার উন্মুখ গ্রীবা। তুমি আমার কানে কানে বললে, নতুন বৌঠান, তোমার এই মধুর অলস, এই মধুর আবেশ, মধুর মুখের এই হাসি আমার প্রেমের মধ্যে থেকে গেল তাদের মূল্যের পরিমাণ। ঠাকুরপো, আমার হাসি, যার জন্য তুমি সত্যিই পাগল হয়ে গিয়েছিলে একদিন, সেই হাসি দেখার জন্য তোমার কত না কথা, কত দুষ্টুমি, ফন্দি, কৌতুক। সত্যি করে বলো ঠাকুরপো, সেই হাসির কথা তোমার আজও মনে পড়ে? তুমি তো একদিন আমাকে বলেছিলে, ধীরে ধীরে প্রাণে এসো হে, মধুর হাসিয়ে ভালোবেসো হে। সেই গান আর একদিন তোমার নতুন বউয়ের দিকে তাকিয়ে তুমি গাইতে পারলে?
মনে পড়ে দক্ষিণের বারান্দায় সেদিন কেউ ছিল না, শুধু তুমি আর আমি। বিকেলবেলা গা ধুয়ে ছাতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, তুমি এলে ছুটে, আমার চিবুক ধরে মুখটি তুলে ধরলে। আমার দৃষ্টি আটকে গেল তোমার চোখে। তুমি কি বলেছিলে ভুলিনি। বলেছিলে তোমার এই চকিতের চাউনির দান সংসারে আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। নতুন বৌঠান, একে আমি রাখবো গানে গেথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। আমি বললাম, ঠাকুরপো, আমার চোখের জলে সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে। মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, একদিন সেই চাউনিও সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে। হাজার কথার আবর্জনা, হাজার বেদনার স্তূপে তুমি আজকের এই মুহূর্তটাকে হারিয়ে ফেলবে একদিন। তুমি আমার কথার উত্তরে তেমন কিছু বললে না। বললে অনেক রাতে ছাদের অন্ধকারে। কি বলেছিলে আজ তোমার মনে নেই। বলেছিলে, নতুন বৌঠান, আমি চাইনে রাজার প্রতাপ, আমি চাইনে ধনীর ঐশ্বর্য, তোমার চোখের মায়াই আমার চিরদিনের ধন, তাই দিয়েই অসীমের গলায় হার গাঁথি। বন্ধু, কত কথা যে মনে পড়ছে, যত এগিয়ে আসছে সময় ততই যেন কোনো কোনো মুহূর্তকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ইচ্ছে করছে। আবার এই মুহূর্তগুলোর জন্যই বেঁচে থাকার কষ্ট আর সহ্য করার শক্তি নেই আমার। মনে পড়ছে সেই দুপুরবেলাটি, বৃষ্টি পড়ছে সকাল থেকে, কখনো কখনো কমে আসছে বৃষ্টি, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তুলছে। ঘরে দিনের বেলাতেই বাতি জ্বালিয়ে রেখেছি, হাওয়ার দাপটে কাঁপছে তার শিখা, কিছুতেই কাজে মন যাচ্ছে না। হঠাৎ তুমি তোমার ঘরে বর্ষার গানে লাগালে মল্লারের সুর। তখন তোমার আমার জীবন ছিল অন্য রকম। তখন তোমার ঘর ছিল শুধু তোমারই ঘর। সেই ঘরে আমার গতিবিধি ছিল অবাধ, কোনো কুণ্ঠার পর্দা ছিল না মাঝখানে। তোমার মল্লার আমাকে ডাকলো, যেমন করে গাইছিল আকাশ ঠিক তেমনি করেই গাইলে তুমি। পাশের ঘর থেকে একবার এলেম তোমার দুয়ার পর্যন্ত, আবার ফিরে গেলাম, আবার একবার বাইরে এসে দাঁড়ালাম। তারপর তোমার মগ্ন মল্লারের টানে ভিতরে না এসে পারলাম না, ধীরে ধীরে ভিতরে এসে বসলাম তোমার পাশটিতে। তোমার মনে আছে ঠাকুরপো, নাকি সব ভুলে গেছো? হাতে ছিল আমার সেলাইয়ের কাজ, আমি মাথা নিচু করে তোমার পাশে বসেই সেলাই করতে লাগলুম তোমার আকাশের মতো গান। তার সমস্ত মেঘ, বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ নিয়ে আমার সমস্ত শরীরের ওপর ছড়িয়ে দিল আদর। এমন আদর তোমার কাছ থেকে আমি কোনো দিন পাইনি। বৃষ্টি ধরে এলো, তোমার গান থামলো, আমি তোমার সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলির দিকে চেয়ে রইলুম। মনে হলো আমার জীবনের মতোই ঝাপসা ওরা। তারপর একটিও কথা না বলে আমি ঘরে ফিরে এলাম চুল বাঁধতে। ঠাকুরপো, সেদিন আমি গা ধুইনি, পাছে ধুয়ে যায় তোমার আদর, যেমন ধুয়ে যায় নাক্যেশ্বরের সোনালি রেণু বৃষ্টিতে। ঠাকুরপো, আমি তোমাকে চিনি, জানি কাছে পেয়েছি, ভালোবেসেছি 17 বছর ধরে। কেমন করে তোমাকে ছেড়ে থাকবো ঠাকুরপো? তুমি বিলেত চলে যাবে, তোমাকে ছেড়ে থাকতে হবে। কেমন করে সেই যন্ত্রণা ঠাকুর বাড়ির বন্ধুহীন পরিবেশে আমি সহ্য করব, সে কথা ভেবে আমি চেষ্টা করছিলাম আত্মহত্যার, কিন্তু মরতে পারিনি। তোমারই জন্য হয়তো পারিনি ঠাকুরপো। এবার পারবো তো? মৃত্যুর পরে তোমাকে ছেড়ে থাকবো কেমন করে ঠাকুরপো? তোমার বিয়ের কথা যখন সব পাকা হয়ে গেল, যখন আর ফেরবার পথ নেই তোমার, যখন আমি জানলাম তোমাকে হারিয়েছি আমি চিরদিনের জন্য, আমার রবি এখন অন্যের। আমার সঙ্গে এলে দাবা খেলতে, আমার সঙ্গে দাবার খেলায় জিততে পারতে না কখনো, ভাব দেখাতে যেন ইচ্ছে করেই হেরেছ। আমি বললাম, আমি হেরে গেছি রবি, আর আমি খেলবো না। তুমি বললে, তুমি তো জিতে গেলে বৌঠান, আমার জীবনটাই হয়ে যাবে ওলট পালট। নতুন বৌঠান, তুমি তবু একলা থাকতে পারবে এত বছরের,
আমার তোমার কত আসা যাওয়ার, কত দেখা দেখির, কত বলা বলির, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারার স্মৃতি নিয়ে। আমার জীবন থেকে একাকিত্বের সেই গৌরবটুকুও হারিয়ে যাবে। ইচ্ছে করলেও আমি তোমার চোখের শুকতারার আলো, তোমার চুলের চামেলি ফুলের গন্ধ, তোমার হাসির ইশারার স্মৃতির সঙ্গে একলা হতে পারবো না। নতুন সম্পর্কের চাহিদার ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসবে। ঠাকুরপো, তোমার কথা শুনে আমার চোখে জল এলো। কিছুতেই লুকিয়ে রাখতে পারলাম না বেদনা। তুমি আমার ঘরের খাটে এসে বসে রইলে অনেকক্ষণ। তারপর হঠাৎ আমার হাত দুটি তোমার বুকে চেপে ধরে বললে, কতভাবে তুমি আমার নাম ধরে ডেকেছো বৌঠান। ওই নাম, ওই ডাকে যে মানুষ এতকাল সাড়া দিয়ে এসেছে, সে তো শুধু বিধাতার রচনা নয়, নতুন বৌঠান, সে মানুষ যে তোমারও রচনা। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারলাম না, ভেঙে পড়লাম কান্নায় তোমার বুকের ওপর। তোমার কথাগুলি মিশে গেল তোমার গভীর আলিঙ্গনে। আমার মনে আছে সেই কথা। নতুন বৌঠান, কখনো আদরে, কখনো অনাদরে, কখনো কাজে, কখনো অকাজে, কখনো সবার সামনে, কখনো একলা আড়ালে, কেবল একটি মানুষের মনে মনে জানা দিয়ে গড়া এই আমি। আর যে মানুষটি এত বছর ধরে আমাকে গড়ল, সে তুমি বৌঠান, সে তুমি। ঠাকুরপো, সেদিন তোমার কথার উত্তরে কোনো কথা বলতে পারিনি আমি, বেদনার আচ্ছন্নতায় ডুবে গিয়েছিলাম। আজ যাওয়ার বেলায় তোমাকে বলি, ওই যে তোমাদের 17 বছরের জীবনে কত মনে পড়া, কত টাটকা গন্ধ, কত ক্লান্ত সুর, কত বৃষ্টির মতো আদর, এসব থাকবে কোথায়? তুমি তো আর তাদের ডেকে নিয়ে গিয়ে ঘরে রাখতে পারবে না। ঠাকুরপো, আমার সঙ্গে তাদেরও বিদায় জানিও। ওরা উড়ে চলে যাক বাতাসে, ওদের আর খুঁজতে বেরিও না। রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত কাদম্বরী দেবীর সুইসাইড নোটের প্রথম পর্বটি আজ এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।